দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভালে প্রেজেন্টেড বাই স্টেট ফুটওয়্যারে আপনাদের সঙ্গে রয়েছে আমি আহমেদ রেজা। দর্শক আপনারা জানেন আজ আসলে কোয়ার্টার ফাইনালের তৃতীয় এবং চতুর্থ ম্যাচটি রয়েছে এবং সেই ম্যাচকে ঘিরে দারুণ উত্তেজনা রয়েছে পুরো পৃথিবী জুড়েই। এবং সেখানে প্রথম ম্যাচটি যেটি রয়েছে অর্থাৎ কোয়ার্টার ফাইনালের তৃতীয় যে ম্যাচটি সেটি মধ্যে লড়ছে হচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ে। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার দুদল মুখোমুখি হতে যাচ্ছে। একদিকে ব্যালেন্সড ইংল্যান্ড, অপরদিকে হালান্ড এবং ওডেগার্ডদের ডার্ক হর্স নরওয়ে। শেষ চারের টিকিট পাবে এক দল। মিয়ামিতে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত 3টায়। লড়াইটা থ্রি লায়ন্স বনাম ভাইকিংদের। একদিকে হালান্ড, ওডেগার্ড, নুসার বিধ্বংসী আক্রমণ, আরেকদিকে হ্যারি কেইন, বেলিংহাম ও সাকা সহ একঝাঁক সুপারস্টার। কার হাতে উঠবে সেমিফাইনালের কাঙ্ক্ষিত টিকিট? এই দ্বৈরথের আগে যুক্তরাষ্ট্রের ফোর্ট লাউডারহিলে শেষ মুহূর্তে ঘাম ঝরিয়েছে ইংল্যান্ড দল। থ্রি লায়ন্সদের অনুশীলনে বাড়তি অনুপ্রেরণা জোগাতে মাঠে হাজির হয়েছিলেন সাবেক ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। তবে জেরেল কোয়ান্সা লাল কার্ডের কারণে এই ম্যাচে নিষিদ্ধ থাকায় বড় শঙ্কা জেগেছে ইংলিশদের রক্ষণভাগ নিয়ে। ডেকলান রাইস ও মার্ক গেহিরও রয়েছে ফিটনেস ইস্যু। রক্ষণের এই দুর্বলতা তাই কিছুটা চিন্তার কারণ হতে পারে কোচ টমাস টুখেলের। অবশ্য ডিফেন্সে সেই ঘাটতি পুষিয়ে নিতে পুরোপুরি প্রস্তুত আক্রমণ ভাগ। আসরে দুর্দান্ত ছন্দে থাকা হ্যারি কেইন ও মাঝমাঠের জেনারেল জুড বেলিংহামের ফর্ম আত্মবিশ্বাসের তুঙ্গে রাখছে 1966 সালের বিশ্বজয়ীদের। এদিকে প্রতিপক্ষ যখন নরওয়ে, তখন ডেরায় স্বস্তির সুযোগ নেই বিন্দুমাত্র। চলতি বিশ্বকাপে একের পর এক চমক দেখিয়ে বাজিমাত করেছে দ্য ভাইকিংসরা। বিশেষ করে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ডিফেন্স গুড়িয়ে জোড়া গোল করা আর্লিং হালান্ড একাই যেন প্রতিপক্ষের জন্য মূর্তিমান আতঙ্ক। টুর্নামেন্টে এখন পর্যন্ত নামের পাশে 7 গোল জড়ানো এই বিধ্বংসী স্ট্রাইকারই নরওয়ের মূল বাজি। আর মাঝমাঠের সুতো বাঁধতে ওডেগার্ড তো আছেনই দলের অন্যতম ভরসা হয়ে। দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 11 বার, যেখানে ইংল্যান্ডের 6 জয়ের বিপরীতে নরওয়ের জয় মাত্র 2টিতে। দুই দলের সবশেষ দেখা হয়েছিল 2014 সালের প্রীতি ম্যাচে, যেখানে 1-0 গোলের জয় পেয়েছিল থ্রি লায়ন্সরা। তবে ফুটবল বিশ্বকাপের মহামঞ্চে এটাই হতে যাচ্ছে দুই দলের প্রথম ঐতিহাসিক লড়াই। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত 3টায় সেমিফাইনালে ওঠার এই হাই ভোল্টেজ লড়াইয়ে মাঠে নামবে দুই দল, যেখানে জয়ী দল শেষ চারে প্রতিপক্ষ হিসেবে পাবে আর্জেন্টিনা কিংবা সুইজারল্যান্ডের মধ্যকার বিজয়ী দলকে। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। আর্জেন্টিনাকে কি রেফারিং সহায়তা করছে? সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এমন প্রশ্নের দাঁত ভাঙা জবাব দিলেন কোচ লিওনেল স্কলানি। বলেছেন কিছু মানুষ চায় না আর্জেন্টিনা জিতুক, তারাই বারবার এমন অভিযোগ আনছেন। কোচের বিশ্বাস এই খোঁচাখুচিতে দল ভেঙে তো পড়বেই না, উল্টো জেদ থেকে মাঠে দিবে সেরাটা। মাঠে দুর্দান্ত ফুটবল খেলছে লিওনেল মেসির আর্জেন্টিনা, কিন্তু সেই মেসি এনজোদের পারফরমেন্স অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে রেফারিং বিতর্কে। আর্জেন্টিনাকে অনৈতিক সহায়তা দিচ্ছে ফিফা, সেই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পৌঁছে গেছে আন্তর্জাতিক বড় বড় গণমাধ্যমগুলোতেও। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও এই রেফারিং বিতর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হলো আর্জেন্টাইন কোচ স্কালোনিকে। মিশর ম্যাচের আগে একই ধরনের প্রশ্ন কৌশলে এড়িয়ে গেলেও এবার কড়া জবাব দিলেন এই আর্জেন্টাইন। এখানে কোনো বিশেষ পক্ষপাতিত্ব নেই, এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্রবণতা। আজকাল যে কোনো ছোট বিষয়কেই বড় করে দেখানো হয়। রেফারির সহায়তার মতো কোনো কিছুর অস্তিত্ব নেই। আমরা 2026 সালের ফুটবলে আছি, যেখানে সমস্ত প্রযুক্তি রয়েছে, ফলে এটি অসম্ভব। তবে কেবল এবারের আসরেই নয়, একটি পক্ষ সবসময় আর্জেন্টিনার প্রতি এমন আচরণ করে থাকে বলছেন স্কালোনি। ম্যারাডোনার অতিমানবীয় আর্জেন্টিনা থেকে যার শুরু, আর বর্তমানে মেসির আমলেও চলছে এই অতিরঞ্জিত উপস্থাপনা, বলছেন স্কালোনি। 1986 সালেও তারা বলেছিল যে আমাদের সুবিধা দেওয়া হয়েছিল, তার মানে এটি এখনকার নতুন কিছু নয়। আর্জেন্টিনা সবসময় টুর্নামেন্টকে জমিয়ে তোলে এবং এমন কিছু মানুষ আছে যারা চায় না আর্জেন্টিনা জিতুক। খেলোয়াড়দের কাছেও এই কথা পৌঁছায়। আমরা এটিকে এক ধরনের জেদ হিসেবে ব্যবহার করি, যাতে তারা মাঠে আরো ভালো পারফর্ম করতে পারে।
মিশরের বিপক্ষে ম্যাচে জিকোর করা গোলটি বাতিল করার সিদ্ধান্তটি যে সঠিক ছিল তার পক্ষে যুক্তি দেখিয়েছেন স্কালোনি। সেই সাথে এনজোর গোলটিও ছিল নিখাত, দাবি করছেন এই ট্যাকটিশিয়ান। Leo corre casi siempre. লিসান্দ্রো মার্টিনেজের পায়ে ওরা পা দিয়ে আঘাত করেছিল, তা কম হোক বেশি হোক বা সামান্যই হোক না কেন, ওটা ফাউল ছিল। এখানে অন্য কোনোভাবে দেখার সুযোগ Ni নেই। más ni menos, corre parecido. তবে সব সমালোচনার জবাবটা মাঠেই দিতে চান এই আর্জেন্টাইন, সুইজারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় তুলে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, এই ম্যাচকে ঘিরে অর্থাৎ কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ এবং চতুর্থ ম্যাচ ঘিরে যে ধরনের উত্তেজনা রয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে, সেই যে উত্তাপগুলো সেগুলো আর আপনাদেরকে জানাতে চাই। এবং সেই উত্তাপ জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মুজনিব বিন তারেক। তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং পুরো বিশ্বকাপটি কভার করছেন। আমরা তার সাথে আসলে কথা বলতে নিতে চাই। মুজনিব বিন তারেক, আপনাকে স্বাগত ওয়ার্ল্ড কাপ কার্নিভালের আয়োজনে। এবং আজ কোয়ার্টার ফাইনালের তৃতীয় এবং চতুর্থ ম্যাচটি, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচের দিকে বাংলাদেশের সমর্থকরা অনেকটা মুখিয়ে আছে। সকাল 7টায় বাংলাদেশ সময় অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি। সেই ম্যাচকে ঘিরে আসলে কি ধরনের পরিকল্পনা সাজানো হচ্ছে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে, কি তথ্য রয়েছে আপনার কাছে, এবং একই সাথে পরবর্তীতে ইংল্যান্ড ম্যাচের তথ্য আপনার কাছ থেকে জেনে নেব। রেজা, আর্জেন্টিনার জন্য ডু অর ডাই ম্যাচ, এবং যেটি হচ্ছে যে নকআউটে তারা অনেক কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালের ম্যাচটা খেলতে যাচ্ছে। রাউন্ড অফ 16, রাউন্ড অফ 32 দুটি ম্যাচেই কিন্তু ভাগ্য যেমন সহায়তা করেছে, তেমনি নিজেরাও নিজেদের ভাগ্য রচিত করেছে আর্জেন্টিনা। এই ম্যাচটাও কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে, এবং সবচেয়ে বড় কথা, এবারের আসরে যদি ইউরোপের দল বাদ দিলে একমাত্র ইউরোপের বাইরের দেশ আর্জেন্টিনা। তাদের নিয়ে প্রত্যাশা লাতিন অঞ্চলের দেশগুলোতে যেমন আছে, এবং আর্জেন্টিনাদের সমর্থন প্রত্যাশার যে চাপ সেটিও কিন্তু আছে। এবং আর্জেন্টিনার যে বিষয়, আমরা এই মুহূর্তে কানসাসে আছি এবং এখানে হচ্ছে তাদের বিশ্বকাপের বেস ক্যাম্প। তারা এখানেই লম্বা সময় অনুশীলন করেছে এবং এখানকার ওয়েদারের সাথে তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে। এবং অ্যারোহেড স্টেডিয়ামে মেসির হ্যাটট্রিকে তারা কিন্তু আলজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপটা শুরু করেছিল। যদি এদিক থেকে চিন্তা করি, এটা নিঃসন্দেহে আর্জেন্টিনাকে একটা বাড়তি স্বস্তি দিচ্ছে। এবং যেহেতু হ্যাটট্রিকের কথাটা এসছে, বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটা মেসি পেয়েছিলেন এই মাঠে। ঠিক তেমনি প্রতিপক্ষ সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসি তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকটা পেয়েছিলেন জাতীয় দলের জার্সিতে, সেটা হচ্ছে 2012 সালে। এটাও নিঃসন্দেহে লিওনেল মেসিকে একটু স্বস্তি দেবে, কারণ এই রেকর্ডটা তাকে হয়তো অনুপ্রাণিত করবে। এবং লিওনেল মেসি অনুপ্রাণিত হওয়া মানে আর্জেন্টিনার পুরো দলের অনুপ্রাণিত হওয়া। এবং সুইজারল্যান্ডের যে বিষয়টা, তারা কিন্তু তাদের হারানোর কিছু নেই। তারা 72 বছর পর কোয়ার্টার ফাইনাল খেলছে বিশ্বকাপের। 72 বছর মানে 1954 সালে সবশেষ খেলেছিল। তার আগের শুরুর তিনটা বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনাল খেলেছিল। তাদের আসলে হারানোর কিছু নেই, বা আর্জেন্টিনার মতো সমর্থন বা সেই প্রত্যাশার চাপটাও তাদের নেই। তারা অনেকটা নীরবেই শেষ চারের নাম লেখাতে চায়, এবং তাদেরকে এই জায়গাটাও কিছুটা হলেও বাড়তি স্বস্তি দিচ্ছে, যেহেতু কেপ ভার্দে এবং মিশর সমশক্তির দল সুইজারল্যান্ডের। তারা দেখিয়ে দিয়েছে যে চাইলেই আর্জেন্টিনাকে হারানো যায় বা রুখে দেওয়া সম্ভব, যদিও শেষ পর্যন্ত সেই দল দুটি পারেনি। এবং স্পেসিফিক্যালি যদি বলি যে মেসির কারণে সেটা হয়নি। তো সেই জায়গাটায় সুইজারল্যান্ড নিঃসন্দেহে তারা আজকে সেই আত্মবিশ্বাসটা নিয়ে মাঠে নামবে যে আর্জেন্টিনাকে একদম অজেয় কোনো দল নয়, এবং চাইলেও সেই সুযোগটা আছে প্রতিপক্ষের জন্য। এবং আর্জেন্টিনা নিঃসন্দেহে তারাও এটাতে অবগত, তারা সেটা চাইবে না। এবং তারা কোচ লিওনেল স্কালোনি, তিনি তার দলকে বা যে ফরমেশনে, এবং এই বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য মানে ডিফারেন্ট কোনো ফরমেশন নেয়ার সুযোগটাও নেই। আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তাদের উইং। তারা যেহেতু মিডফিল্ড ধরে আক্রমণ করে, এই জায়গাটায় কোনোভাবে যদি সুইজারল্যান্ড ব্লক করে দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আর্জেন্টিনার জন্য একটু টাফ, কারণ যেহেতু ভালো উইঙ্গার নেই, ডি মারিয়া নেই। এই জায়গাটা একটা শূন্যতা সবসময় আছে। এবং ডিফেন্স নিয়েও কথা হচ্ছে, যেহেতু সেন্টার ব্যাক তারা উপরে যাচ্ছেন গোল করার জন্য, সেই জায়গায় একটা শূন্যতা তৈরি হয়। তো এই জিনিসগুলো নিয়ে স্কালোনিকে বেশি কাজ করতে হচ্ছে, এবং তিনি অনুশীলনে সেইগুলো নিয়েই কাজ করেছেন। এবং এইখানেও তার খুব বেশি অপশন নেই। সো এই ম্যাচটা সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনাকে মেসির দিকে তো অবশ্যই দল তাকিয়ে আছে, এবং বাকি যারা আছে তারাও হয়তো চাইবেন দিনটা নিজেদের করে নিতে এবং টানা সেমিফাইনালে নাম লেখাতে। রেজা।
মুজদাবিন তারেক একটা বিষয় একটু ছোট করে বলবেন, সেটি হচ্ছে যে আর কয়েক ঘন্টা পরেই আসলে বাংলাদেশ সময়ে যে কয়েক ঘন্টা পরেই আসলে ইংল্যান্ডের সাথে নরওয়ের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আপনি জানেন যে ইতিমধ্যে ইউরোপের অন্য আরেকটি দুটি দল তারা আসলে স্পেন জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। ফলে এই ম্যাচটিকে ঘিরে কি ধরনের প্রত্যাশা আপনি দেখছেন কোয়ার্টার ফাইনালের যে তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ইংল্যান্ড এবং নরওয়ের মধ্যে? আমরা স্পেন এবং ম্যাচটা দেখেছি যেরকম একদম হাই প্রেসিং ফুটবল এবং খুব কম্পিটিটিভ ফুটবল হয়েছে। আমার ধারণা ইংল্যান্ড এবং নরওয়ে ম্যাচটাও সেরকমই হতে যাচ্ছে এবং আহ, সেটা প্রমাণ কিন্তু তারা নকআউটে এবং গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দিয়ে এসেছে এবং এখানে শুধু দুটি দল নয়, এখানে দুজন তারকারও একটা লড়াই আছে। হ্যারি কেইন এবং আর্লিং হাল্যান্ড, তাদের একটা দ্বৈরথ এই ম্যাচে কাজ করবে এবং একই কথা নরওয়ের জন্য আসলে খুব খুব বেশি চাপ নেই এবং ইংল্যান্ডের জন্য বরাবর যেটা হয় বিশ্বকাপে তারা খুব ভালো শুরু করে কিন্তু একটা সময় প্রত্যাশা চাপ গিয়ে সামলাতে গিয়ে তারা হয়তো খেয়ে হারিয়ে ফেলে। তবে এইবারের ইংল্যান্ড দলটাকে আমার খুব ব্যালেন্স একটা দল মনে হচ্ছে। টমাস টুখেল তার দলটাকে বেশ ভালোভাবে তিনি তৈরি করে নিয়ে এসেছেন বিশ্বকাপের জন্য এবং দেখে কেন জানি মনে হচ্ছে, আমরা যখন কথা বলি গণমাধ্যম কর্মীরা, তখন আমাদের কাছেও কেন জানি মনে হচ্ছে যে হয়তো ফাইনালে আপনি ইংল্যান্ডকে দেখলে অসম্ভব কিছু না এবং তার আগে অবশ্য ইংল্যান্ডকে নরওয়ের বাধা টপকাতে হবে এবং নরওয়ে তারা অসাধারণ খেলেছে, যদিও ফ্রান্সের কাছে একটা বড় পরাজয় ছিল তাদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে নরওয়ের জন্য ম্যাচটা সহজ হবে না, যদিও ইংল্যান্ডে বেশ কিছু ইনজুরি কার্ড সমস্যা আছে, কিন্তু ইংল্যান্ডের যে দলটা এই মুহূর্তে আছে আমার মনে হয় যে তারা এটা ওভারকাম করার জন্য নরওয়ের বিপক্ষে খুব বেশি কঠিন হওয়ার কথা না। তারকা সমৃদ্ধ দল এবং গতিময় ফুটবল তারা খেলছে। হ্যারি কেইন একদম তার নিজের সেরা ছন্দে আছেন। সেই জায়গাটায় ইংল্যান্ড নিঃসন্দেহে নরওয়ের বিপক্ষে আমার মনে হয় ফেভারিট থাকবে, তবে খুব ক্লোজ ম্যাচ হবে, খুব একদম। আহামরি কোনো কিছু হবে না। দিন শেষে হয়তো নরওয়ে তারা সেই সুযোগটা নিতে চাইবে, তবে ইংল্যান্ডের একটা প্রেশার কিন্তু এরই মধ্যে তৈরি হয়ে গেছে এবং আপনি ব্রিটিশ গণমাধ্যমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের চোখ কিন্তু এরই মধ্যে সেমিফাইনালে চলে গেছে এবং সেমিফাইনালে তারা তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে ধরে নিয়েছে এবং প্রায় প্রতিটি ব্রিটিশ গণমাধ্যমে আপনি দেখবেন যে আর্জেন্টিনার বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত রিপোর্ট হচ্ছে, রেফারিং সুবিধা, ফিফা, এই বিষয়গুলো নিয়ে। এটা কিন্তু এক ধরনের স্নায়ুর লড়াই, তারা কিন্তু সেই জায়গাটায়, তার মানে তাদের চোখ কিন্তু এখন সেমিফাইনালে। একদমই, এখন একদমই। দিন শেষে মাঠে নিশ্চয়ই সেটা প্রমাণ। সেক্ষেত্রে পাশা উল্টেও যেতে পারে যে এটা ইটস কামিং হোম, অথবা ভাইকিংসের যে গর্জন পুরো বিশ্ব শুনবে কিনা সেটি দেখার অপেক্ষায় আর কয়েক ঘন্টা বাকি। ধন্যবাদ মুজদাবিন তারেক আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সাথে ওয়ার্ল্ড কাপ কার্নিভালে যুক্ত হওয়া যে সমস্ত অতিথি রয়েছে তাদের কাছে। দর্শক, আপনারা জানেন ওয়ার্ল্ড কাপ কার্নিভালের এই আয়োজনে আমাদের সাথে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি থাকে যাদের সাথে আমাদের আড্ডাটা বা আলোচনাটা কিংবা অ্যানালাইসিসটা খুব দুর্দান্তভাবে হয় এবং সেই ক্ষেত্রে আজকে আমাদের সাথে বরাবরের মতো যুক্ত রয়েছেন আহমেদ বিন পারভেজ, ক্রীড়া ধারাভাষ্যকার ও বিশ্লেষক। স্বাগত আপনাকে ওয়ার্ল্ড কাপ কার্নিভালের আয়োজনে। আমাদের সাথে রয়েছেন আজিম নওয়াজ খান, ফুটবল বিশ্লেষক। স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে। একই সাথে রয়েছেন হাবিবুর রহমান, ফুটবল বিশ্লেষক। স্বাগত আপনাদের প্রত্যেকে আমাদের এই আয়োজনে। আমরা একটু আর্জেন্টিনার ম্যাচটা ধরে একটু কথা বলতে চাই যে সেটিকে ঘিরে আসলে বাংলাদেশের সমর্থকদের নানান ধরনের প্রত্যাশা এবং যে সমর্থন সেটিও রয়েছে। পারভেজ ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। সেই ম্যাচটি আসলে কি হতে পারে? আমরা যদিও একটু শুনছিলাম যে এর আগে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ওয়ার্ল্ড কাপে দুইবার দেখা হওয়ার সুযোগ হয়েছে, বিশেষ করে 14 ওয়ার্ল্ড কাপে যখন ফাইনালে গিয়েছিল আর্জেন্টিনা, সেইখানে তাদের দ্বিতীয় পর্বে হয়তো দেখা হওয়ার সুযোগ ছিল বা রাউন্ড অফ 16-এর। সেটি নিয়ে যদি একটু বলতেন কি হতে যাচ্ছে মূলত। প্রথমত হ্যাঁ, ইতিহাসটা যেটা বলেছেন সেটা ঠিকই আছে। 1966 সালে যেবার ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল সেইবার আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল, সেখানেও তাদের একটা জয় ছিল। 2014-তেও তারা ম্যাচ খেলেছিল রাউন্ড অফ 16-এ, সেখানেও 1-0 জয় ছিল। তবে ওই ম্যাচটা যেহেতু আমাদের দেখার সৌভাগ্য হয়েছিল, খুব একটা সহজ কিন্তু ছিল না আর্জেন্টিনার জন্য। খুবই স্টিকি একটা গেম, খুবই ডিফিকাল্ট একটা গেম। কোনোভাবে আর্জেন্টিনা সেই ফেজটা কিন্তু পার করে আসতে সক্ষম হয়। সুতরাং সুইজারল্যান্ডের যে হিস্ট্রি আমরা শুনলাম, একটু আগেও যে প্রতিবেদন হচ্ছিল, আমরা কিন্তু দেখেছি যে তারা ফুটবল ওয়ার্ল্ড কাপের ইতিহাসের শুরু থেকেই মোটামুটি আছে, তারা এক্সিস্ট করে এবং তাদের হেরিটেজ আছে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যায়। হয়তো শেষ এই 70 বছরে তারা হয়তো অ্যাজ এ ইউরোপিয়ান জায়ান্ট প্রকাশ পায়নি, তবে যতবারই তারা কোনো টুর্নামেন্টে যায়, সেটা ইউরোজ হোক কিংবা ওয়ার্ল্ড কাপ হোক, তারা সবসময় একটা সলিড টিম। সো খুব সহজ হওয়ার কথা নয় আর্জেন্টিনার জন্য এই ম্যাচটা। এবং প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড যদি দেখি, কেপ ভার্দের সাথে কিংবা ইজিপ্টের সাথে যেভাবে আর্জেন্টিনা
খানিকটা স্ট্রাগল করেছে ম্যাচগুলো Exactly. বের করে আনার জন্য। এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুবই ক্লোজলি ফট একটা গেম হবে, স্পেশালি যদি সুইজারল্যান্ড তাদের ডিফেন্সিভ জায়গা থেকে তাদের যে ডিসিপ্লিনটা সোফার শো করেছে সেটা যদি দেখিয়ে যেতে পারে। সো সহজ হবে না, বাট তারপরও আর্জেন্টিনা ইজ আর্জেন্টিনা। তারা ইতিহাসে প্রথমবার দেখলাম যে 2-0 গোল থেকে পিছিয়ে তারপর কিন্তু একদম। ম্যাচ জিতেছে। সো এমন কিছু আর বাকি নেই যেটা আর্জেন্টিনা করেনি ওয়ার্ল্ড কাপে। এটাই এখন দেখার বিষয় সুইজারল্যান্ড বাধা তারা কিভাবে উতরে যায়। ধন্যবাদ পারভেজ ভাই। আপনি যেখানে আর্জেন্টিনার কথা বলছিলেন, সেই আর্জেন্টিনা, হাবিবুর রহমান ভাই আপনার কাছে ফিরতে চাই। সেই আর্জেন্টিনা যারা এখন পর্যন্ত আসলে ল্যাতিনের ফুটবলটাকে ধরে রেখেছে, আর্জেন্টিনা বাদে আর সবাই মোটামুটি হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো এই মুহূর্তে আসলে লিড করছে এবং তারা বিশ্বকাপে টিকে রয়েছে। সেইখানে পারভেজ ভাই যেখানে শেষ করলেন যে মূলত হচ্ছে যে আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই, এমন কিছু বাকি নাই তাদের যে তাদের করবার। আপনি কি মনে করছেন যে সেমিফাইনালের পথে এবারের পথটা তাদের আরো সহজ হয়ে গেল সুইজারল্যান্ড প্রতিপক্ষ হিসেবে পাওয়ার কারণে? না না, এরকমটা কেন মোটেও নয়? ভাবার কারণ নেই। আসলে দেখেন, লাতিন ফুটবল আসলে ইউরোপের সাথে অনেকটা ড্রেইনড আউট, কম্পিটিটিভ নেচারে পারছে না, কুলায় উঠতে পারছে না। লাতিন থেকে অনলি আর্জেন্টিনা যারা ইউরোপিয়ান ফুটবলের হাইব্রিড মডেলটাকে কিছুটা অ্যাডপ্ট করে নিজেদের ফুটবলের যেই চিরাচরিত স্ট্র্যাটেজি ওটাও বাঁচায় রেখে ইউরোপিয়ান ফুটবলের সাথে অ্যাডাপ্ট করছে, যার কারণে অ্যাজ এ রেজাল্ট এখন পর্যন্ত বলতে পারেন আর্জেন্টিনাই টিকে আছে। বাকি ল্যাতিন টিমগুলা ওই অ্যাডাপ্টেশনটা কমপ্লিট করতে পারে নাই। ব্রাজিল কিছুটা চেষ্টা করেছে আঞ্চলিকটির মাধ্যমে, হয়তো ওই যে কিছুটা লাক ড্রেইনড আউট হয়ে গেছে। আর্জেন্টিনার লাকের পর্বটাও শেষ। আজকের পরে আর্জেন্টিনাকে ক্লিন উইন হইতে হবে, মানে লাক আসলে আজকের আর ম্যাটার না, আজকের উইনটা হইতে হবে আইদার ডোমিনেটিং অর অ্যানাদার সাফারিং, বাট মাঠেই ডিসাইডটা হবে। আর্জেন্টিনার শক্তির জায়গাটাই হলো মনে করেন মেসি। আজকের লাক শেষ, আজকে হচ্ছে বাকিদেরকে মানে আগায় আসতে হবে টিম ওয়াইজ। একদমই। আজিম নওয়াজ খান, আপনার কাছে জানতে চাই, আমি শুনছিলাম যে আর্জেন্টিনা তো আর্জেন্টিনাই, লাক শেষ, আর্জেন্টিনার এমন কোনো রেকর্ড নাই যেটি আর বাকি আছে, সবই করা শেষ। ফলে সেই ম্যাচকে ঘিরে আপনি আসলে কোন দলকে একটু এগিয়ে রাখছেন, সুইজারল্যান্ড নাকি আর্জেন্টিনা? আমার মনে হয় সব জেতা এখনো শেষ হয় নাই, 5টা ওয়ার্ল্ড কাপ জেতা এখনো হয়নি। কিন্তু সিরিয়াসলি যদি বলতে হয়, আমার মনে হয় যে না, একেবারেই এখানে দুর্বল প্রতিপক্ষ বলতে আপনি ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল এবং যেখানে আসলে 48টা টিম পার্টিসিপেট করে, ওইখানে এই পর্যায়ে এসে দুর্বল দল বলতে কোনো মানে এখানে অ্যাডজেক্টিভ আপনি দিতেই পারবেন না, এটা প্রথমত। আর দ্বিতীয়ত, সুইজারল্যান্ডের খেলা একদম গ্রুপ স্টেজ থেকেই আমি বলে আসতেছি যে গ্রুপ থেকে সুইজারল্যান্ড উঠে আসছে, ওই গ্রুপে সুইজারল্যান্ড ওয়ার দ্য ফেভারিটস, এবং যেভাবে সুইজারল্যান্ড ফুটবল খেলছে গ্রুপ স্টেজে, যেভাবে ডমিনেট করছে ইন সার্টেন গেমস, এটা আসলে আমার মনে হয় যে কোনো প্রতিপক্ষের জন্য, এটা হোক ফ্রান্স, এটা হোক জার্মানি, হোক ব্রাজিল, তাদের জন্য একটা বিশাল বড় বার্তা তারা গ্রুপ স্টেজেই দিয়ে আসছে। এবং একটা জিনিস আমি সবসময় বলে আসতেছি এই ওয়ার্ল্ড কাপে, যে দুইটা টিমের মধ্যে আমি খুবই একটা স্ট্রং সিমিলারিটিস দেখতে পাই, একটা হচ্ছে জাপান এবং সুইজারল্যান্ড। ওকে। সো এই দুইটা টিমের স্ট্রাকচারাল কালেকটিভ যে একটা যেটাকে আমি বলি হচ্ছে হাইভ মাইন্ড, মানে প্রত্যেকটা প্লেয়ার ইন আ ওয়ে কানেক্টেড উইথ ইচ আদার। এবং সুইজারল্যান্ডের ওই গোছানো অ্যাপ্রোচটা, সুইজারল্যান্ডের ওই ভয় না পাওয়ার ব্যাপারটা, সুইজারল্যান্ডের কখন উঠতে হবে, কখন নামতে হবে, কখন মিডে থাকতে হবে, এই জায়গাটা খুবই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে ম্যানেজার। এবং আরেকটা জিনিস যেটা, যখন আপনার মিডফিল্ডে জাকার মতন একজন অর্কেস্ট্রেটর থাকে এবং আপফ্রন্ট পেস থাকে, আকাঞ্জির মতন একজন এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার আপনার ব্যাকলাইন হ্যান্ডেল করে, এবং কোবেলের মতো খুবই ভালো একজন গোলকিপার আছে, তখন যেটা হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনার অনেক বড় বড় তারকারা হয়তো বা নাই, অবশ্যই লিওনেল মেসির মতো নাম এখানে নাই, এমি মার্টিনেজের মতো নাম এখানে নাই, কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি আপনি দেখেন, ডিপার্টমেন্টগুলোকে ধরে রাখার জন্য আমরা যেটা ধরেন বাণিজ্যিকভাবে বা আপনাদের প্রতিষ্ঠানিকভাবে যেগুলো বলি যে হেড অফ ডিপার্টমেন্টস, সো প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে হেড অফ ডিপার্টমেন্ট, তারা কিন্তু যথেষ্ট ট্রাইড, টেস্টেড অ্যান্ড প্রুভেন। এবং নকআউট টুর্নামেন্টে আপনার একটা ম্যাচে, যেটা আমরা দেখলাম গত ম্যাচে, যে আপনার 90 মিনিট ডমিনেট করার কোনো প্রয়োজনই নাই, 80 মিনিট পর্যন্ত ইজিপ্ট খেলে গেছে তাদের সর্বস্ব বিলিয়ে, দেন লাস্টের 10-15 মিনিটে এসে আর্জেন্টিনা তাদের জাত চিনিয়ে খেলা বের করে নিয়ে গেছে। সুইজারল্যান্ডের জন্য আমার কাছে মনে হচ্ছে যে আজকের খেলাটার একটা রোল রিভার্সাল হইতে পারে, যে আমরা আর্জেন্টিনাকে একটা লম্বা সময় ধরে হয়তো বা খেলার মধ্যে দেখবো একটা ছন্দ মেনটেন করে চলতেছে, কিন্তু সুইজারল্যান্ড স্ট্রাকচারালি এত বেশি কম্প্যাক্ট এবং এত বেশি অর্গানাইজড, যেখানে আপনি 1 মিনিটের জন্য ওই স্বস্তিতে আসলে আজকের ম্যাচটাতে আর্জেন্টিনা একদমই যাবে না। দেখা যাক স্বস্তি না অস্বস্তি কি দাঁড়ায়। সেইটি আগে আমরা একটা সুইজারল্যান্ডের বেস্ট 11টা এখন যেটি নামবে সেটি একটু দেখে নিতে চাই। সেটি নিয়ে পারভেজ ভাই আপনার কাছে একটু মন্তব্যটা শুনতে চাই, যে তারা সম্ভবত
4-2-3-1 ফরম্যাটে খেলছে এবং গত ম্যাচে কি এরকমই খেলছিলেন কিনা তারা একটু যদি বিশ্লেষণটা করতেন। সাধারণত তাদের ফরম্যাটটা বা ফরমেশনটা এরকমই থাকে এবং এই জায়গার মধ্যে তাদের মূল কিছু সমস্যার জায়গা ছিল। তাদের রাইট ব্যাক পজিশনটা একটা কনফিউশনের জায়গা। শুরুতে অন্যান্য কাউকে খেলানোর পর শেষ পর্যন্ত তারা ডেনিস জাকারিয়ার উপর ভরসা করছে। তিনি কিন্তু মূলত একজন রাইট ব্যাক নন, তিনি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে তারও এক্সপিরিয়েন্স আছে। যে হেড অফ ডিপার্টমেন্টের কথা আজিম ভাই বলছিলেন, হি ইজ ওয়ান অফ দোজ হেডস যাকে অ্যাকচুয়ালি বিভিন্ন পজিশনে ভার্সিটিলিটির খাতিরে ইউজ করা যায়। সো গত ম্যাচেও তিনি এফেক্টিভলি এই রোলটা প্লে করেছেন রাইট ব্যাকে, তিনি এই ম্যাচেও প্রবাবলি এই রোলটাই প্লে করবেন। তবে এই দলটার সবচেয়ে বড় সমস্যার যে জায়গা সেটা হচ্ছে তাদের একটা সুপারস্টার বেরিয়ে আসছিল। ওয়ার্ল্ড কাপে থাকে না কিছু ব্রেকআউট স্টার্স, মানজাম্বি এবার ছিলেন সেই স্টারটা, জাস্ট 20 ইয়ার্স ওল্ড, মাত্রই যুব দল থেকে এসে তিনি ন্যাশনাল টিমে স্কোয়াডে জায়গা পেলেন এবং তিনি দলের টপ স্কোরার হিসেবে শেষ করছিলেন, 3টা গোল দিয়ে ফেলেছিলেন। তবে তার একটা বড় ইনজুরি দলটাকে অনেকটা পিছিয়ে দিয়েছে বলবো, এবং সে কারণে তারা আসলে রুবেন ভার্গাসকে নামাচ্ছে, যিনি সাধারণত এই দলটার একটা সুপার সাব। রাইট উইংয়ে যদিও দেখানো হচ্ছে, বাট দের ইজ আ রোল রিভার্সাল হতে পারে। এন্ডো এবং ভার্গাসের মধ্যে একটা রিভার্সাল হতে পারে। ভার্গাস লেফট ফ্ল্যাঙ্ক থেকে আমরা দেখেছি বেশিরভাগ সময় অপারেট করেছেন, সো তাকে আমরা স্টার্টিং 11-এ দেখতে পারি। এটা যদিও প্রেডিক্টেড 11, বাট আপনি যদি ডিফেন্সিভ শেপের মধ্যে দেখেন, রিকার্ডো রড্রিগেজ এক্সপিরিয়েন্স, আকানজি এক্সপিরিয়েন্স, এলভেদি এক্সপিরিয়েন্স, জাকারিয়া ইজ দের, কোবেল দারুণ, মানে এই ব্যাক ফাইভটা চমৎকার। তার উপরে ফ্রয়লার চাকার এই মিডফিল্ড পার্টনারশিপটাও খুবই কাজে দিয়েছে তাদের জন্য। আর ফ্রন্ট লাইনে যে পেসের কথা বলছিলেন আজিম, দুর্দান্ত পেস আছে। এনদয় ভার্গাস দুজনই খুবই পেসি, এবং এমবোলো আছেন যিনি আসলে রান নিতে পারেন। সেই ক্ষেত্রে তাদের অ্যাটাকগুলো আমরা দেখছিলাম সম্ভবত লেফট উইং থেকে তারা সবসময় অ্যাটাক এর করতে আগে বেশ পছন্দ কিছু করে এবং প্যাটার্ন আমরা সেগুলো গোলও দেখেছি, পেয়েছে মনে হয়। লেফট সাইড থেকে তাদের গোল সংখ্যা বেশি, এবং অনেক সময় হয় যেটা রাইট সাইডে ওভারলোড করে তারপর লেফটে ফ্রি স্পেস পেয়ে যাচ্ছেন, সেখান থেকে গোল আসছে। বা সাধারণত রিকার্ডো রড্রিগেজ কম্পারেটিভলি জাকারিয়ার তুলনায় উপরে যাওয়ার সম্ভাবনা বা সুযোগ বেশি থাকে। সো ওই জায়গা থেকেও আসলে আক্রমণগুলো তাদের আসে। আজিম ভাই কি এখানে কোনো ইনপুট দিতে চান কিনা এই 11টার ক্ষেত্রে, যে ফার্স্ট হাফে যে 11কে দেখা যাচ্ছে আসলে? আমার কাছে মনে হয় যে পারভেজ ভাই যেটা বলছে একদম রাইটফুলি পড়ছে। এখানে সবচেয়ে বড় মিসিং পিস আসলে মানজাম্বি। ইটস আ ব্রেকআউট স্টার এবং ব্রিলিয়ান্ট অ্যাভিনিউ আপ ফ্রন্ট ফর সুইজারল্যান্ড। বাট আমার কাছে মনে হয় যে একটা কথা হাবিব ভাই বলছিল আমাদের একটা ডিসকাশনে, যে মেদিনার কথাই প্রবলি বলছিলেন যে ও কিন্তু এত ভালো প্লেয়ারও না যতটাও আর্জেন্টিনার জার্সিতে খেলে। সো আমার মনে হয় যে মেদিনা এবং আই থিঙ্ক মলিনাই স্টার্ট করবে হয়তো বা দুইটা ফুল ব্যাক পজিশনে। সো ওই জায়গাটাতে আমি দেখছি যে ডেনিস জাকারিয়া, আমরা লেফট সাইড থেকে ডমিনেন্ট দেখছি, সুইজারল্যান্ড অ্যাটাক করে, বাট আমার মনে হয় ডেনিস জাকারিয়া আজকে বেশ পিভিটাল একটা রোল প্লে করতে পারে। স্পেশালি যদি আর্জেন্টিনার উইং ব্যাকগুলোকে বা ফুল ব্যাকগুলোকে টার্গেট করা হয়। আমার মনে হয় যে গত ম্যাচেও আমরা এটা দেখতে পাইছি যে যেই দুইটা গোল আসলে ইজিপ্ট করছে খুবই সুইফট কাউন্টার অ্যাটাক থেকে একদম ক্লিনিক্যাল ফিনিশিং, এবং ওই ক্লিনিক্যাল ফিনিশিংটা আজকে সুইজারল্যান্ডের করতে হবে। সো আমাকে যদি বলেন যে স্টার্টিং 11-এ আমরা মোরলেস এরকম একটা স্টার্টিং 11-ই দেখবো। এবং একটা যেটা সুবিধা সুইজারল্যান্ডের মিডফিল্ডে, যে এত বেশি অ্যাটেনশন জাকাকে নিয়ে দেওয়া হয় যে ফ্রয়লারের কথা অনেকে ভুলেই যায়। ফ্রয়লার কিন্তু ভেরি গুড বল ক্যারিয়ার, এবং ও ভিশনও খুবই ভালো, খুবই আন্ডাররেটেড একটা নাম আমার কাছে মনে হয়। এবং অন্যদিকে আরেকটা প্লেয়ারের কথা আমি স্পেশালি বলতে চাই, সেটা হচ্ছে এন্ডোয়েকেও আপনি একেবারে ছেড়ে দিলে হবে না। সো এখানে যেটা বলছিলাম যে অনেক বড় উপচে পড়া নাম নাই, যাদের 80 মিলিয়ন 100 মিলিয়নের প্রাইস ট্যাগ নাই, কিন্তু কালেকটিভলি সুইজারল্যান্ডে অনেকগুলা ভালো পিসেস অফ দ্য পাজল আছে। লেটস সি কি হবে। আমরা একটু আর্জেন্টিনার 11 স্টার্টিংটা দেখে নিতে চাই। সেই ক্ষেত্রে হাবিব ভাই আপনার একটা মন্তব্য এখানে একটু নিতেই চাই। এবার আমরা দেখছি যে লাউতারো মার্টিনেজ রয়েছে আলভারেজের জায়গায়, হুলিয়ান আলভারেজের জায়গায় গত ম্যাচে সম্ভাব্য, যদিও এটাকে বলা হচ্ছে যে, এবং আর তেমন একটা পরিবর্তন গত ম্যাচে স্টার্ট করতে পারে। এটা তো প্রেডিক্টেড লাইনআপ বলা যাচ্ছে না, তারপরও লাউতারো উইল অফার এরিয়াল থ্রেট মোর। তো আজকের ম্যাচে সুইজারল্যান্ড হয়তো মিডফিল্ডে যেহেতু 4-2-3-1, সুতরাং বলতে পারেন যে এটা 5 ভার্সেস 4 মিডফিল্ড। আর্জেন্টিনা সেখানে মেসি জাস্ট ড্রপ করে 5 ভার্সেস 5 করে, কিন্তু সুইস মিডটা ডিফেন্ড করছে, কিন্তু এখানে শুধু মেসি ডিফেন্ডিং সার্ভিসটা পাওয়া যাচ্ছে না। সো এই মলিনার সাইডটাকেই আসলে অপোনেন্ট বেশি টার্গেট করে, মানে মেসি সহ। তো ডিপল এখানে ক্রুশাল, তাকে স্টার্ট করাইতেই হবে বেসিক্যালি। তার কাজটাই হবে ডার্টি জব করা, কাউন্টার ব্রেক করা, এবং তার পিছনে শিল্ড করা, পাহারা দেওয়ার কাজটা থাকবে প্যারাদেসের। বেসিক্যালি এনজো ফার্নান্দেজ এবং ম্যাকালিস্টার যত বেশি ফ্লুইড মুভমেন্ট পাবে এই ম্যাচটাতে, ওইটাই আসলে ডিফাইন করবে যে আর্জেন্টিনা কতটুকু ভালো খেলবে। কারণ মেসি উইল বি মার্কড, রাইট, সো দে হ্যাভ টু মুভ ফাস্টার।
এই দুইজন যত ফাস্ট মুভমেন্ট করবে, ট্রানজিশনাল মুভমেন্ট যত বেশি হবে, লাউতারো মার্টিনেজের জন্য 1-1 সিচুয়েশন পাওয়া বেশি সহজ হবে। ধরেন সুইস যদি ওভার অ্যাটাক করতে চায়, এই লাইন আপ মানে সুইজারল্যান্ডকে ফার্স্ট হাফের 30 মিনিটেই এক্সপোজ করতে পারে যদি ওভার অ্যাটাক করতে চায়। বাট যদি সুইস কম্প্যাক্ট থাকতে চায়, সেক্ষেত্রে এই লাইন আপটাও স্ট্রাগল করবে। করতে করতে যদি আর্জেন্টিনার মেইন সমস্যা কিন্তু ফোকাস, করতে করতে কোনো একটা সময় যদি ফোকাস হারায়, সেক্ষেত্রে ধরেন মানে একটা কাউন্টার খাওয়া মানে ইনএভিটেবল, এবং আর্জেন্টিনা কাউন্টার খাবেই। হ্যাঁ। তো আর্জেন্টিনা এই ম্যাচে যদি সার্ভাইভ করতে হয়, তাহলে এমিলিয়ানো মার্টিনেজের অ্যাটলিস্ট 70% মার্টিনেজ ব্যাক করতে হবে। আর্জেন্টিনার Exactly, মার্টিনেজ আমরা তো- এখনো 50%ও নাই। আমরা এখনো মিলিয়ানি মার্টিনেজের পারফরমেন্স দেখতেই পারিনি, এখন পর্যন্ত দেখা যায়নি এই বিশ্বকাপে। এই বিশ্বকাপে আরেকটা বিষয় কি আপনি একটু অ্যাড করবেন কিনা হয় ভাই, যে আপনি বলছিলেন যে মেসি আসলে অনেকটা সময় মার্কড অবস্থায় থাকে, এবং গত দুইটা ম্যাচই আমরা দেখেছি যে মার্কড অবস্থায় থাকাকালীন যেহেতু সে অনেকটা সময় মিডফিল্ড থেকে আক্রমণটা করে, ওই জায়গাটা এত দুর্দান্তভাবে ব্লক করে দেয় প্রতিপক্ষ, যে কারণে মেসির গোল করতে একটু সময় লাগে। এবং গত ম্যাচটাতে আমরা মনে হয় দেখেছিলাম, পারভেজ ভাই এখানে অ্যাড করতে পারবেন, যে গত ম্যাচটাতে আমরা দেখেছিলাম যে মেসি রাইট উইং এ গিয়েও কিন্তু খেলছিলেন। সেটা নিয়ে যদি একটু আপনার বিশ্লেষণটা দিতেন। শুরুতে রাইট উইংয়ে যাবে না, শুরুতে যাবে না, বাট ম্যাচের ডাইং মোমেন্টে যখন নিকো গঞ্জালেস আসবে লেফট উইংয়ে, তখনই মেসি শিফট করবে। ওই সময়টা হচ্ছে সুইসদেরকে স্ট্রেচ করতে চাইবে। আর্জেন্টিনাও আজকের ম্যাচে খুব আর্লি ম্যাচ কিল করতে চাইবে না, মানে আর্জেন্টিনাও সাবধানেই খেলবে যাতে কাউন্টার না খায়। রাইট। পসিবলি আর্জেন্টিনা কম্প্যাক্টই থাকবে চিরাচরিত, যেটা তাদের অভ্যাস। আর আর্জেন্টিনা যখন একটু ডিফেন্সিভ মাইন্ডসেটে থাকে, সেদিন এমিলিয়ানো মার্টিনেজও ভালো খেলে, কারণ ওই যে তার ফোকাসটা থাকে। তো আর্জেন্টিনা হারাম বল খেলার সময় আর্জেন্টিনা সেফ, আর আর্জেন্টিনা যখন হারাম বল খেলে না, একটু প্রপার বল খেলতে যায়, তখন আসলে এমিলিয়ানো মার্টিনেজের দিকটা একটু আনসেফ। আর্জেন্টিনা যদি প্রপার বল খেলতে চায়, তাহলে রুলি অথবা মুসোকে স্টার্ট করাইতে পারে, তারা বল পায়েও ভালো গোলকিপার। এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু বল পায়ে ভালো গোলকিপিং সার্ভিস না, মানে সে শর্ট স্টপার এবং পেনাল্টি শুট টেকার, বাট হি ইজ নট এ ভেরি গুড পাসার। মানে এই জায়গাটাতে ডিস্ট্রিবিউশনে এই জন্য লিসান্দ্রো মার্টিনেজ অনেক ভাইটাল। তো আর্জেন্টিনা একটু কম্প্যাক্ট মিড ব্লকে বসে থাকবে, এবং ওই যে এরিয়ালি লং বল বা আদার্স সিচুয়েশন তৈরি করার জন্য বেসিক্যালি লাউতারো মার্টিনেজ আলভারেজের জায়গায় আসছে। কিন্তু যখনই আলভারেজ আসবে, তখনই মেসি উইংয়ে সরবে, এবং তখনই দেখবেন নিকো গঞ্জালেজ এবং আলভারেজ সাবস্টিটিউশনটা একই সাথে হওয়ার কথা। ওকে। এবং এই জিনিসটাই হচ্ছে, সুইসরা যদি তখন পর্যন্ত নীল থাকে, তাহলে আর্জেন্টিনা ওখান থেকে খেলার গিয়ারটা নিয়ে নেবে। পারভেজ ভাই কি এখানটাতে কিছু অ্যাড করবেন, যে মেসির রাইট উইং এ খেলাটা এবং সে কখন আসতে পারে? হাবিব ভাই যে ব্যাখ্যাটা দিচ্ছিলেন। হ্যাঁ, আমি একেবারেই ওটার সাথেই একমত আছি, কারণ গত ম্যাচটা তো আমরা শুরু থেকে দেখছিলাম যে সেই প্যাটার্নটা ছিল না। আর্জেন্টিনা ওয়ার ট্রাইং টু অ্যাটাক থ্রু দ্য সেন্ট্রাল এরিয়াস, বাট যখনই তাদের ডেসপারেট মুভ নেওয়া প্রয়োজন ছিল, আমার কাছে মনে হয়েছে যে মেসিকে রাইট উইং এ পাঠানোর একটা ইম্পর্টেন্ট রিজন হচ্ছে দে ওয়ান্ট দেয়ার বেস্ট ডেলিভারি ম্যান টু গো দেয়ার অ্যান্ড ডেলিভার দ্য বলস ইনসাইড, কারণ তাদের ওই ক্রস অ্যান্ড হেডার পলিসিতে যেতে হয়েছে ইজিপ্টের সঙ্গে। সো ওরকম ডেসপারেট সিচুয়েশনে আই গেস এই ব্যাপারটা আজকেও আমরা দেখতে পারি। আমরা একটু কি আর্জেন্টিনার ম্যাচের যেই শেষ ম্যাচটা হয়ে গেল, সেই ম্যাচে মিশরের সাথে ইজিপ্টের সাথে যে ম্যাচটি রয়েছে, সেই ম্যাচের কিছু আসলে কার্যক্রম দেখি মেসি, এবং যেহেতু একটা সময় আমরা দেখেছি যে আর্জেন্টিনা বেশ কিছুক্ষণ পিছিয়েই ছিল, এবং পিছিয়ে থাকার পরবর্তী সময়ে আসলে যেই ফিরে আসা খুবই অল্প সময়, বিশেষ করে বলা হচ্ছে যে 13 মিনিটে, এবং এটাই আর্জেন্টিনার ইতিহাসের সবচাইতে বড় ধরনের কামব্যাক, যে এবং 2-0 থেকে সেখানে 3-2 ম্যাচটা জিতেছে। সেই ক্ষেত্রে যে পাসটি এখানে করেছিলেন যে হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজকে, সেটা একটা বক্সিং করা আমরা দেখছিলাম, যে নির্দেশনা কেউ একজন দিয়েছে পারভেজ ভাই। হ্যাঁ, এটা কিন্তু ওই যে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল একটা সিচুয়েশন ঘটে যাওয়ার পর মুহূর্তে আর কি, যখন আর্জেন্টিনা তাদের থার্ড গোলটা দেয়, সেটার ইনিশিয়াল বিল্ড আপ। সো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা যেটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়াই মেসি ইজ স্টিল দেয়ার, তার পায়ে বল নাই, সে এটাতে এই জায়গাটা ইনভলভড না, তারপরও কেন তার দিকেই ফোকাসটা, ইজ বিকজ তার প্রেজেন্স অফ মাইন্ড, তার ব্রেন, তিনি আসলে ডিকটেট করছেন ইভেন উইদাউট বিইং অন দ্য বল, এবং তার ডিকটেশনটা যে কতটা অ্যাকুরেট সেটা খানিকক্ষণ বাদে যখন গোল হয়েছে তখনই কিন্তু বোঝা গিয়েছে। দিন শেষে ব্যাপারটা এরকম যে লিওনেল মেসি ইজ নট অনলি দ্য ম্যান যে হচ্ছে সে মাঠে প্রেজেন্ট থেকে টিমকে ইন্সপায়ার করবে, নট অনলি দ্য ম্যান যে পায়ে বল নিয়ে এক্সট্রা কিছু একটা করবে যেটা অন্যরা কেউ পারে না, বাট তার ওভারঅল যে ব্রেইনটা,
যে অ্যাবজর্ব করার ক্ষমতাটা পুরো মাঠের ওভারঅল সিনারিওটা কি, এন্ড দেন ওই অনুযায়ী তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, বিকজ হি নোজ যে সময় কিন্তু বাকি নাই, সো দে হ্যাভ টু ডু ইট ভেরি কুইক। তিনি কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে ফেলেন এবং ঠিক ওখান থেকে গোলটা আসে। সো এইটাই আর কি একটা বড় প্রমাণ অফ সামওয়ান হু ইজ আ লিডার অ্যান্ড নট আ বস। সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করবে, তিনি বলছেন বিশ্বাসের উপর হয়ে গেছে কাজটা, এন্ড দেন সেখান থেকে গোল আসলো। সো ইভেন উইদাউট দ্য বল মেসি কতটা ডেঞ্জারাস তার সবচেয়ে বড় প্রমাণ বোধ হয় এই একদমই। ছবিটাই। হাবিব ভাই এখানেও দেখছেন যে মেসি ডিরেক্টলি আলভারেজকে বলছিলেন যে মার্টিনেজকে পাসটা দিতে। এটা তো হচ্ছে তৃতীয় গোলটা। আমরা যদি দ্বিতীয় গোলটা দেখি, যেটি মেসির গোলটা ছিল, সেই দ্বিতীয় গোলটার মধ্যে আমরা দেখেছিলাম যে মেসি কিন্তু ঠিক এইখান থেকেই পাসটা দেওয়ার চেষ্টা করেছিলেন ডি বক্সের মধ্যে থেকে। সেই এটা নিশ্চয়ই আপনার মনে আছে মেসির দ্বিতীয় গোলটা যে কিভাবে আসলেন এবং ওইখান থেকে তিনি আসলে রাইডিং থেকে ভিতরে ঢুকছিলেন। সে আসলে বিল্ড আপটা করছে, ফার্স্ট অ্যাটেম্পটে মনে হয় শর্ট ব্লক হয়েছে, ব্লক ছিল। তারপরে ব্লক যেহেতু হয়েছে সে এরপরের পাসটা আর ওই ব্লকিং রেঞ্জে দেয় না, লফটেড দিছে। একদম ওভারপাস লফটেড দেওয়ার পরে লাউতারো সেটা ভিতরে ইনসাইড পাস করছে, কারণ লাউতারো বাইসাইকেল ট্রাই করার চেষ্টা করছিল কিন্তু হয়নি, কানেক্ট হয়নি। পরে হচ্ছে হ্যাঁ বাইসাইকেল যেহেতু কানেক্ট হয়নি, বলটা মলিনা পাইছে। মলিনা পাওয়ার সাথে সাথে মেসি কিন্তু তাকে দিছে, ইনস্ট্রাকশন দিছে সামনে ফেলার জন্য। এবং এটারও একটা ক্লিপ আছে, মানে মলিনাকে এইখানটা থেকে অন্যদিকে না সামনে ফেলার ইনস্ট্রাকশন দিছে, কারণ মেসি ওয়াজ মানে ইন হিজ মাইন্ড, আমি যেটা বলি মেসি হচ্ছে খেলাটা 3 সেকেন্ড আগে দেখে, মানে ওই যে আগের যেই সিনটা সেটা দিয়ে বোঝালে বেশি সহজ হবে, কারণ এটা পরেরটাই আছে ছবিটা, আমরা একটু দেখে নিতে পারবো মনে হয়। হ্যাঁ আগের সিনটা দিয়ে যদি বলি, হ্যাঁ এটা তো আছে। এটা হচ্ছে মেসি যখন পাসটা করে সে কিন্তু গোলের গন্ধ পায়, এই কথাটা গার্দিওয়ালা বলতো যে মেসি গোলের গন্ধ পায়। এই সিনটা দিয়ে বেশি বেটার এক্সপ্লেন করা যাবে কেন মেসি গোলের গন্ধ পায়। এখানে ধরেন আলভারেজের ক্ষেত্রে মেসি হলো সবচেয়ে সেফেস্ট এবং বেটার পাসিং অপশন টু ক্যারি দ্য বল থ্রু মিডফিল্ড। ওকে, এখন মেসি যদি এখানে একটা এক্সট্রা টাচ রিসিভ করে তাহলে মিশরের 3-4জন প্লেয়ার কিন্তু ব্যাক করার জন্য একটা ন্যানো সেকেন্ড টাইম পেয়ে যায়। তো মেসি কি করছে, মেসি এনজোর রানটা ফলো করছে এবং ইয়ার রানটা ফলো করছে। আলভারেজ যেহেতু নিছে সে এখানে কিছু করতে পারবে না, লাউতারো অলরেডি অন সাইড, তো পাস তো আর লাউতারো এখন যেখানে আছে সেখানে রিসিভ করবে না, সে রিসিভ করবে আরো বহু সামনে। সেখানে রিসিভ করার পরে সে আরো 1-2টা টাচ নিয়ে এনজো আসার জন্য অপেক্ষা করছে। আর এই গোলটা মানে পুরা টিম, এরা যে একজনকে চেনে, আর্জেন্টিনা যে একজন টিমকে বুঝতে পারে, এটার প্রাইম এক্সাম্পল। কারণ এনজো ফার্নান্দেজ প্রথমে ইনসাইড রান নিয়ে ডিফেন্ডারকে বোকা বানাইছে, কিন্তু লাউতারো ঠিকই ইনসাইড পাস দেয় নাই, সে আউটসাইড দিছে। এরপরে এনজো বলটা ফ্রি রিসিভ করে একদম ওর লাইফের সবচেয়ে কমফোর্টেবল হেড দিছে, মানে তার মানে ও জানে লাউতারো কোথায় আমাকে বল দিবে, মানে দে আর ভেরি ক্যালকুলেটিভ অ্যাবাউট দিস। এখন এই জন্যই বললাম যে আর্জেন্টিনাতে মাঠেই একজন কোচ থাকে, এমন কিছু স্পেস থাকে যেটা হয়তো স্কালোনিও দেখে না, মেসি দেখে। তো এই কারণটা আর্জেন্টিনার খেলাটাকে সহজ করে। কেন সহজ করে? কারণ দেখেন আপনি আর্জেন্টিনার জন্য বক্সে ডিপ সিটিং ডিফেন্ডিং করতে চলে আসতে পারবেন না, একেবারে ডিপ সিট করবেন, যে গ্যাপ আপনিও দেখেন না, আপনার ডিফেন্স লাইন দেখে না, সেই গ্যাপটা দিয়ে বল বের হয়ে গেছে। হয় আপনার পেনাল্টি মানে পেছন থেকে ট্যাকল করা লাগতেছে, আর নইলে খুবই মিরাকুলাসলি বল উইন করা লাগতেছে। আর্জেন্টিনা পেনাল্টি বেশিও পায় এই কারণে, কারণ অ্যাটাক ডিকটেট করার সময় তারা হঠাৎ করে সারপ্রাইজ মুভ দিয়ে দেয়, এমন একটা স্পেস আবিষ্কার করে ফেলে যেটা 1 সেকেন্ড আগে এক্সিস্টও করে নাই, এক্সিস্ট ছিল না। এবং ধন্যবাদ হাবিব ভাই এত দুর্দান্ত এবং সহজভাবে ব্যাপারটা বোঝানোর জন্য। আজিম ভাই, আমি যদি আপনার কাছে এই হাবিব ভাইয়ের কথার বিশ্লেষণটা ধরি, যে দুটা লাইন, একটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গাইডেড, আর একটা হচ্ছে বিশ্লেষণাত্মক জায়গা থেকে। বিশ্লেষণাত্মক জায়গা থেকে হচ্ছে যে আর্জেন্টিনা যখন মাঠে 11 জন প্লেয়ার নামে, সাথে একজন কোচও নামে, সো সাথে একজন কোচ নিয়ে মাঠে তারা 11 জন প্লেয়ার নিয়ে নামে। একই সাথে সোশ্যাল মিডিয়া গাইডের যে ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা নিয়ে আজকে স্কলানিও কথা বলেছে যে কি মাফিয়া মেসি, অনেকটা মাফিয়া হয়েই তিনি আসলে গাইডেড করেন। মাফিয়া মেসির উপস্থিতিটা, এবং হাবিব ভাই একটা কথা বলছিলেন যে প্রত্যেকের মধ্যে যে ধরনের বন্ডিংটা, সবাই সবার মধ্যে যেভাবে চিনে, সেটা কিন্তু প্রতিটা ম্যাচে দেখা যায়। আপনি আলজেরিয়ার সাথে প্রথম ম্যাচটার কথা নিশ্চয়ই মনে থাকবে আপনার, সেইখানেও যে ডামি অনেকটা খেলোয়াড়ের ব্যবহার করা হচ্ছিল, যে মধ্য থেকে শেষে সেটা মেসির পায়েসেই কিন্তু দিচ্ছে। তো এই মাফিয়া মেসির নিয়ে আপনার মন্তব্যটা ছোট করে একটু শুনতে চাই। আমার মনে হয় অ্যাবসলিউটলি কারেক্ট, মাফিয়া মেসি। কিন্তু আমাকে একটা কথা আপনি বলেন, সেটা হচ্ছে যে আপনি রাস্তার একটা ছুটকো মাস্তানকে মাফিয়া বানাতে পারবেন? মাফিয়া কারা হয়?
মাফিয়া হওয়ার জন্য কিন্তু একটা যোগ্যতা লাগে একদম। সো আমি ধরে নিলাম তর্কের খাতিরে যারা বলছে মাফিয়া মেসি, Though it's a সোশ্যাল মিডিয়া guide, ব্যান্টার যাই বলি না কেন, যারা এটা বলছে আমার কাছে তো মনে হয় এটা কমপ্লিমেন্ট। ওকে গডফাদার তো সবাই হইতে পারে না, একটা সমষ্টিগত কালেকটিভ সিন্ডিকেট বানাইতে কিন্তু মানে কষ্ট করা লাগে, এবং ওইখান থেকে আপনার যে পাওয়ার, অ্যাচিভমেন্ট, ইনফ্লুয়েন্স সব কিছু আপনি আগে অর্জন করে তারপরে আপনি আরো 200 মানুষকে বলতে পারবেন যে আমি কিন্তু মাফিয়া। তার আগে যদি আপনি রাস্তায় যে মাইক দিয়ে নিজেই চিল্লান আমি মাফিয়া, কেউ আপনাকে পাত্তা দিবে? সো আমি ধরেই নিলাম মাফিয়া মেসি ঘটনাটা সত্যি, কিন্তু সেটা মেসি অর্জন করে নিছে। আমি একটু এই ছবিটাতে আবার এই জিনিসটারই একটা ব্যাখ্যা দিতে চাই, যেটা আপনি বললেন ভেরি কারেক্টলি, যে মাঠে যে 12 জন নিয়েই আসলে বা একজন এক্সট্রা ম্যানেজার নিয়ে যে আসলে আর্জেন্টিনা নামে, এই ছবিটার খুবই সুন্দর একটা ট্যাকটিক্যাল সাইড হাবিব ভাই বলছে। বাট এই পুরো ছবিটাতে আমি অন্য একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আপনি যদি মেসির চেহারার দিকে তাকান, ও কিন্তু অ্যাকচুয়ালি রাইটের প্লেয়ারটাকে ইন্ডিকেট করছে না, হি ইজ পয়েন্টিং ফরওয়ার্ড, এবং এটার একটা বেশ অন্তর্নিহিত তাৎপর্য আছে, যেটা পারভেজ ভাই ভেরি কারেক্টলি সেড, যে মাত্র একটা বিশাল ঘটনা ঘটে গেছে। ঘটনাটা কি? এক্সট্রা মিনিটে, এক্সট্রা টাইমে ওর টিম পটেনশিয়ালি পেনাল্টি বক্সে ফাউল করে বসছে। সো ওই সময় আপনি যত বড় মাপের খেলোয়াড়ই হন না কেন, আপনার নার্ভ আপনাকে ধরে বসবে, আপনার হাঁটু জমে যাবে, আপনার পা কাঁপা শুরু করবে। ওই মুহূর্তে মেসি একটা খুবই সিম্পল ইনস্ট্রাকশন দিছে, গো ফরওয়ার্ড। রান মেক করতেছে সামনে দুইটা প্লেয়ার, দ্য প্লে ইজ বিং বিল্ট আপ। মেসির ইনস্ট্রাকশনটা খুবই সিম্পল, ডোন্ট ওয়েস্ট টাইম, পিছনে তাকায়ও না, ডোন্ট হোল্ড অন টু দ্য পজিশন, গো ফরওয়ার্ড, টেক দ্য গেম ফরওয়ার্ড, কিপ দ্য প্রেশার অন। কজ সামনের পুরো আউটফিল্ডটাও খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, এবং মেসি এখন 26 বছরের তরুণ না যে নিজে রানটা মেক করবে, এবং ওর ফিজিক্যাল লিমিটেশনগুলো খুব ভালোভাবেই জানে। ও এই পজিশন থেকে 3টা ইজিপ্টের একদম স্ট্রঙ্গার অ্যান্ড ইয়াঙ্গার প্লেয়ারকে পার করেও দৌড়ে রান মেক করতে পারবে না। কে পারবে? হয়তো লাউতারো পারবে, কে পারবে? হয়তো আলভারেজ পারবে, কে পারবে? যে মাত্র সাব হয়ে নামছে সে হয়তো পারবে। সো গিভ দ্য বল, টেক দ্য বল ফরওয়ার্ড, মেক দ্য উইঙ্গার্স ওয়ার্ক ফর দ্য স্পেস, অ্যান্ড ইফ ইউ পুট দ্য বল ইন দ্য জোন, ইট মাইট বি এ গোল অ্যান্ড ইট টার্ন ইনটু আ গোল। সো এইখানে ইটস নট জাস্ট অ্যাবাউট, দেখেন আমি ফুটবলে মনে করি যে অনেক চুলচেরা বিশ্লেষণ করে আসলে লাভ হয় না অনেক সময়। Right. Sometimes it's about experience, it's about vision, it's about collective conscience of 11 players playing together. So ওই জায়গা থেকে মেসি binds all those 10 players together in a single thread. এবং এইটা I think makes him a mafia on the field. সো মাফিয়া মেসির কথা আমরা যেভাবে বললাম, বা আর্জেন্টিনার ভালো দিক খারাপ দিকগুলো দেখলাম, আমরা একটু সুইজারল্যান্ডের একটু কয়েকটা ভিডিও দেখতে চাই, এবং সেখানে ভিডিওতে সুইজারল্যান্ডের কয়েকটা কার্ডও দেখতে চাই, যেখান থেকে আসলে তাদের যে দুর্বলতা বা সবলতা সেটাও একটু দেখতে চাই। সবলতার জায়গাটা হচ্ছে তারা আসলে কিভাবে ব্লক করে, পারভেজ ভাই যদি এখানটাতে একটু এক্সপ্লেন করতেন, রাইট, যে তারা কিভাবে ডিফেন্সটাকে ওয়েল, এই সুইজারল্যান্ড কিন্তু গত 2টো ম্যাচে ক্লিন শিট রেখেছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখা জরুরি। ফার্স্ট ম্যাচে কাতারের সঙ্গে একটা গোল খাওয়ার পর তারা বোধহয় বুঝে গেছে যে দে হ্যাভ টু বি মাচ মোর সলিড, এবং তখনই সেন্টার ব্যাক পজিশনেও কিছু পরিবর্তন, রাইট ব্যাক পজিশনে পরিবর্তন আনা শুরু হয়েছে। বাট তাদের যে ফিচারটা, যে তারা হচ্ছে লো ব্লকে যখন থাকছে তখনও তারা ওই 4 জনের একটা ক্লোজ ক্লাস্টার তৈরি করছে। এখানে যেমন দেখছি যে there are 2 ক্লোজ ক্লাস্টার্স অফ 4, এবং আলজেরিয়ার সঙ্গে ম্যাচ মোস্ট লাইকলি এই ম্যাচের মধ্যেও তারা এমনভাবেই এই স্পেসগুলোকে আটকে দিচ্ছে, আপনি দেখবেন যে পাসিং লেনও আটকা, এবং সেই সাথে রান মেক করার মতো কোনো সিচুয়েশনও এখানে তৈরি হচ্ছে না, মানে ইমিডিয়েট পাসও দিতে পারছে না, এবং অন্য পাসিং লেনও আটকা, এবং প্রেশারও দেওয়া হচ্ছে যার পায়ে বল। সো এরকম 4 জনের ক্লাস্টার খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকলে, এক হচ্ছে বলটা খুব কুইকলি যদি বের করে ফেলা যায়, দে হ্যাভ অপশনস আশপাশে যেখান থেকে তারা কুইক একটা কাউন্টারে যেতে পারবে। বাট মোস্টলি অফ দ্য বল তাদের এই শেপটার কারণেই আসলে তাদেরকে ভাঙা খুব কঠিন। আরও একটা বেসিক ইমেজ বোধহয় থাকার কথা, তারা যখন মিড ব্লকে থাকছে সেই সময়টাতেও তাদের একটা খুব ভালো অ্যাপ্রোচ আমরা দেখি, যে প্লেয়ার্স আর ক্লোজ টুগেদার এবং ন্যারো, হোয়াইট স্পেস ছেড়ে দিচ্ছে হয়তো, বাট ন্যারো জায়গার মধ্যে তারা সেন্ট্রালি অপোনেন্টকে থ্রু দেম যেতে দিচ্ছে না। আর তাদের আরেকটা ভালো ফিচার হচ্ছে তাদের এগেনস্টে আপনি খুব বেশি বিহাইন্ড রানস নিয়েও কুলাতে পারবেন না, বিকজ দেয়ার লাইন ইজ সো স্ট্রাকচার্ড। অনেক সময় আপনাকে অফসাইড ট্র্যাপেও ফেলে দিচ্ছে, যতবার মিড ব্লকেও যায় তারা কিন্তু অফসাইড ট্র্যাপেও ফেলতে পারে। আর মাঝখানের যে প্লেয়াররা আছেন, শাকা, ফ্রয়লার, ভেরি এক্সপিরিয়েন্স, তারা আসলে বুঝতে পারেন যে কোন সময়টায় দে হ্যাভ টু প্রেস, কোন সময়টায় দে হ্যাভ টু মুভ বিহাইন্ড। সো অ্যাজ এ টিম আমার কাছে মনে হয় যে অন্যান্য জায়গার তুলনায় বা অন্যান্য টিমের তুলনায় তাদের
ইন্টারপার্সোনাল ডিসিপ্লিনটা অনেক ভালো এবং দে আন্ডারস্ট্যান্ড উইচ স্পেসেস দে হ্যাভ টু কাভার, তাদের রোলটা কি। সো ওই জায়গা থেকে ফ্রম দ্য ডিসিপ্লিন পয়েন্ট অফ ভিউ খুব ভালো একটা শেপে তারা আছে এবং সেই শেপটা নিয়ে তারা কিন্তু এই কোয়ার্টার ফাইনালটাই খেলবে বলে এখন মনে হয়। পর্যন্ত এক্সপেক্টেড। হাবিব ভাই এখানটা থেকে কোনো আর কিছু অ্যাড করবেন কিনা আপনি? সুইজারল্যান্ড আর্জেন্টিনার জন্য যদি মিড ব্লক তৈরি করে, এটা মানে কিছু ক্ষেত্রে ইফেক্টিভ হবে, কিছু ক্ষেত্রে সুইসাইডাল। আচ্ছা, ইফেক্টিভ হবে এক্ষেত্রে তাদেরকে মানে কমপ্লিট ফোকাস থাকতে হবে, কারণ মিড ব্লকে আপনার ডিপল, এনজো এবং ম্যাকেলিস্টার এরা হচ্ছে মানে হঠাৎ করে একটা ডায়াগোনাল পাসে এনি মুভমেন্ট বিটুইন দ্য লাইন মেসিকে পিক করতে পারে, এটা হলো আর্জেন্টিনার স্ট্রেংথ। তো এই অবস্থায় যখন পিক করবে, এই যে ব্লকিং সিচুয়েশন, এখানে যদি ওই যে রেফারির পাশে যে প্লেয়ারটা এটা যদি মেসি হয় এবং পিছনে ওই যে উইং এ যদি দুজন প্লেয়ার থাকে এবং পিছনে যদি ডিফেন্ডারের শোল্ডার চেক করা প্লেয়ারটা যদি আলভারেজ বা লাউতারো হয়, রাইট, ইটস এ গোল সিচুয়েশন। ওকে, মানে এখান থেকে মেসি পাস বের করবেই, মানে ডেফিনেটলি শিওর। তো এই জায়গাটাতে ওদেরকে অনেক বেশি কম্প্যাক্ট থাকাটাও মানে মানে খুব বেশি যে সুবিধার তা কিন্তু না। এবং কলম্বিয়ার ম্যাচটা যদি আপনি দেখে থাকেন, কলম্বিয়া অনেকবার ভেরি ক্লিন এবং কমপ্লিট 1-on-1 সিচুয়েশন কিন্তু Create করতে পারছিল। এবং Finishing খারাপ ছিল 17টা তাদের। শট, মানে 17টা শর্ট সিচুয়েশন নিছে এবং অ্যাটাক মনে হয় 28টা টোটাল। তো আর্জেন্টিনা কলম্বিয়ার চেয়ে অ্যাটাকিংলি অবশ্যই বেটার টিম এবং সেখানে অ্যাটাকটা ডিকটেট করে মেসি। তবে মেসি উইল বি গার্ডেড এই ম্যাচটাতে, একদম এতে কোনো সন্দেহ নাই। তো এই জায়গাটাতে এই ম্যাচটা আসলে আলভারেজ হোক, লাউতার হোক, তাদের একজনের ক্লাব ক্যারিয়ারের অন্তত 80% ম্যাচ লাগবে, এছাড়া আর্জেন্টিনা সাফার করবে অ্যাটাকিংলি। আর্জেন্টিনার ম্যাচটি ঘিরে। তবে আজকে কিন্তু আরো একটি ম্যাচ রয়েছে, আমরা একটু সেই ম্যাচের দিকে একটু ফিরতে চাই। আপনারা জানেন যে ইংল্যান্ড এবং নরওয়ের ম্যাচটি, সেটিও আসলে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা আমাদের আয়োজনের শুরুর দিকে কথা বলছিলাম মূলত এই ইংল্যান্ড এবং নরওয়ের ম্যাচটি, এবং নরওয়ে সম্ভবত দীর্ঘ সময় পরে এই কোয়ার্টার ফাইনালে তাদের উপস্থিতি, এবং সেটি নিয়ে দেশটির মধ্যে নানান ধরনের মানে উন্মাদনা রয়েছে, এবং তারা যে ভাইকিংস রোয়ের যে উদযাপন, সেটিও একটি আলাদাভাবে একটা সাইন করেছে বা তাদের আলাদাভাবে নিজেদেরকে চিনিয়েছে। আমরা একটু দুই দলেরই আসলে ফরমেশনটা একটু দেখে নিতে চাই যে কোন কোন দলের ফরমেশনটা কি হতে পারে। বিশেষ করে পারভেজ ভাই এখানে একটু যদি অ্যাড করেন যে নরওয়ের ফরমেশনটা আমরা দেখছি মূলত 4-3-3, অন্যদিকে ইংল্যান্ডের ফরমেশনটা দেখছি 4-2-3-1 ভাবে তাদের আসলে থাকছে, এবং যেটির নেতৃত্ব দিচ্ছে মূলত হ্যারি কেইন। অন্যদিকে হ্যালান্ডও রয়েছে একদম নেতৃত্বের দিকে নরওয়ের ফরমেশনে। তাহলে এই জায়গাটায় প্রথমত নরওয়ে তারা দেখায় ফরমেশন ওয়াইজ এরকম একটা জায়গায়, বাট মার্টিন ওডেগার্ড ইজ দ্য ফ্লোটার, যিনি আসলে যে কোনো জায়গায় খেলতে পারেন। লেফটেও থাকেন, তিনি ক্যাম্প পজিশনেও চলে যান, যেখানে বার্ডস এবং বার্গ তারা দুজন হয়তো দুই সিট ব্যাক রোলে থাকেন ইন ফ্রন্ট অফ দ্য টু ডিফেন্ডার্স। বাট তাদের এই দলটার যেটা ব্যাপার দেখলাম, তারা তাদের ইনজুরি কনসার্নগুলো কিন্তু এর আগের ফেজগুলোতে পার করে চলে এসেছে। তাদের রাইট ব্যাক একটা কনসার্ন ছিল, রায়ারসন ফিট থাকবেন কি থাকবেন না, গত ম্যাচে হি কেম ব্যাক, সো তার মানে হচ্ছে একটা ভালো সাইন। উলফ লেফট ব্যাকে তিনিই ফিরেছেন, তার মানে এটা একটা ভালো সাইন। সো আলটিমেটলি এই যে 11টা দেখানো হচ্ছে প্রবাবল স্টার্টিং 11, এইটাই তাদের সবচেয়ে শক্তিশালী 11 আমার মতে। সো ওই সব প্লেয়ারদের ফিট পাওয়াটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর ইভেন ব্রাজিল ম্যাচটার কথা যদি বলি, যে লাস্ট ম্যাচটা তারা আসলে জিতে এসছে, সেখানে কিন্তু তাদেরকে নিজেদের খুব বেশি ট্যাকটিক্যাল জিনিয়াস হওয়ার প্রয়োজন হয় নাই। আমার কাছে মনে হচ্ছে যে ব্রাজিল গেভ দেম আ লট অফ অপরচুনিটিস এন্ড মেড আ লট অফ মিস্টেকস। সো ওই ভুলগুলো ক্যাপিটালাইজ করার মতো কিন্তু দুর্দান্ত কিছু এক্স ফ্যাক্টরস আছেন। আর্লিং হাল্যান্ডের নামটা আসলে না মেনশন করলে না। আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে আর্লিং হাল্যান্ড এখন 7 গোলে আছেন। মানে আমি ভাবতেও পারিনি অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে নরওয়ে এত দূর আসবে এবং হাল্যান্ড 7টা গোল দেবেন। কারণ এমন একজন প্লেয়ার যিনি পুরো ম্যাচের মধ্যে 10টা-15টা টাচ নেন টোটাল 90 মিনিটে, এরকম একজন প্লেয়ারের কাছ থেকে এত প্রলিফিক্যালি প্রতি ম্যাচে গোল পাওয়া ইজ সারপ্রাইজিং। বাট হাল্যান্ড বলেই হয়তো পারছেন। তিনি কিন্তু ইউএসএ তে এখন খুব পপুলার, আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্লেয়ার্স এই ইউএসএ ওয়ার্ল্ড কাপটায়। নুসা ইজ গুড, সরলথ ইজ গুড, এটা একটা দারুণ ব্যাপার। সো তাদের ইনজুরি কনসার্ন নাই। ইংল্যান্ডের ইনজুরি কনসার্ন আমার মনে হয় আছে বেশ কিছু, তো সেগুলো নিয়ে তাদের আমরা ইংল্যান্ড নিয়ে কথা বলবো। তার আগে আজিম ভাই, হাল্যান্ডের কথা বলা হচ্ছিল এবং যে পারভেজ ভাই একটা কথা বলছিলেন এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্লেয়ার, এবং শেষ ম্যাচের পরে, ব্রাজিল ম্যাচের পরে আপনি মনে হয় জানেন যে ইনস্টাতে তার ফলোয়ারের সংখ্যা হিউজ পরিমাণ বেড়ে গেছে। সো হাল্যান্ড কি এক্সপেক্টর হতে পারে কিনা এই ম্যাচের ক্ষেত্রে? পারভেজ ভাই, কি দরকার ছিল ব্রাজিল ম্যাচটা? আমি ওভাবে চিন্তা করে বলি নাই, বাট তারা তো ব্রাজিলকে হারিয়ে এসেছে। একদমই তাই, এবং খুবই আনফরচুনেট একটা সিচুয়েশনে যে আমার কাছে আজকে মনে হয় যে নরওয়ে
এই টুর্নামেন্টে সবচেয়ে বড় যেই অ্যাডভান্টেজটা নিয়ে খেলতে আসছে সেটা হচ্ছে ওরা খেলতে আসে নাই, ওরা ভ্যাকেশনে আসছে। okay. এবং প্রত্যেকটা প্লেয়ার, এবং এটা আই ডোন্ট মিন ইন আ নেগেটিভ ওয়ে যে সিরিয়াসলি নিচ্ছি না ওয়ার্ল্ড কাপ কোনো বিষয় না, একদমই না। বিষয়টা হচ্ছে যে ওরা এমন একটা মাইন্ডসেটে আসছে। হালান্ডের আপনি যদি ইন্টারভিউগুলো দেখে থাকেন, ও ফ্রান্স ম্যাচের আগে বলতেছে কি খেলবো ফ্রান্সের সাথে, ওরা তো ওয়ার্ল্ড কাপ জিতবে। যে ব্রাজিলের সাথে ম্যাচের আগে বলতেছে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমি ব্রাজিলের সাথে খেলতেছি, ওরা তো জিতবেই। সো এই যে একটা খুবই রিলিভড একটা মেন্টালিটি, ফ্রান্সের আগে 10 প্লেয়ারের চেঞ্জ করে বসাই দিছে। সো নরওয়ে ইজ হ্যাভিং ফান, অ্যান্ড ওয়েন আ টিম ইজ হ্যাভিং ফান, অ্যান্ড ওই টিমে যখন হাল্যান্ড থাকে, অডেগার্ড থাকে, নুসা থাকে, এবং আরো অনেক বেশ কিছু, নাইল্যান্ড যে পারফরমেন্স গত ম্যাচে ব্রাজিলের সাথে right, দিছে, exactly. এটা ইজ এক্সট্রা বিয়ন্ড আমার এক্সট্রাঅর্ডিনারি। তো মনে হয় যে ওর কারণেই জিতে গেছে, ওর কারণে, এবং নাইজেরিয়ার কারণে। মানে ইউ ক্যান মেক অ্যান আর্গুমেন্ট দেয়ার ডেফিনেটলি। সো আমার কাছে যেটা মনে হয় যে দ্য স্ট্যাটস আর লিটারালি অ্যাবনর্মাল when it comes to Haaland, when it comes to Norway. আমি যেটা আজকে দেখলাম যে 12টা শট নিছে হাল্যান্ড, তার মধ্যে 7টা গোল, রাইট। এবং এক্সপেক্টেড গোল এক্সজি যেটা আমরা বলি, এক্সজি হাল্যান্ডের 4-এর উপরে, যেটা নন পেনাল্টি এক্সজি পুরো ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত হাইয়েস্ট। আমরা মেসির কথা বলতেছি, আমরা এমবাপের কথা বলতেছি, অলিসের কথা বলতেছি, কেইনের কথা বলতেছি, বাট এক্সজিতে মাইলস আগায় আছে হাল্যান্ড। সো হাল্যান্ড আসলে যেটা নীরবে নিবৃতে মজা করতে করতে ইউটিউবে ব্লগ বানাইতে বানাইতে ওয়ার্ল্ড কাপটাকে লিটারালি একটা ছেলে খেলার মতো ও এনজয় করতেছে। এবং আপনি এখানে একটা প্লেয়ারকে আমরা এখন পর্যন্ত ওইরকম পিভিটাল সিচুয়েশনে মানে ডিসাইসিভ ওয়েতে দেখি না, সেটা হচ্ছে সরলট। আমি একজন বার্সা ফ্যান, আমার জেনারেশনাল ট্রমা আছে সরলট, ওকে। মানে এই প্লেয়ারটা আমাকে লিটারালি ভোগাইছে। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে হাল্যান্ড, সরলট, অডেগার্ড, ইটস আ স্কেরি টিম। রাইট। এবং আপনি হাল্যান্ডের কথা বলছিলেন, আমার মনে হয় পারভেজ ভাই এখানে একটুখানি সহমত প্রকাশ করবেন যে আমরা ব্রাজিল ম্যাচটাতে ফার্স্ট হাফে হাল্যান্ডকে একদম নিষ্প্রভ অবস্থায় দেখেছিলাম, কিন্তু শেষে জাস্ট 2টা বল পেয়ে কেমন কেমন জানি করে ফেললো। হাবিব ভাই একটু ইংল্যান্ডের ফরমেশনটা নিয়ে যদি একটু ইনসাইটস দেন। আপনি জানেন যে হ্যারি কেন গোল পাচ্ছে, বেলিংহাম গোল পাচ্ছে, বেশ ছন্দে রয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে তাদের কোচ একটা বেস্ট 11 পেয়েছে। ইংল্যান্ড হচ্ছে যে একটা কথা আছে না, অবশেষে আমি ইহাকে পাইলাম, এট লাস্ট আমি পাইলাম যে আমি কিভাবে খেলতে হবে। অনেকগুলা চেঞ্জেস এর পরে ইংল্যান্ড ফিক্স হয়েছে যে তাদের উইং এ কে খেলবে, গর্ডন এবং সাকা। ফাইনাল পর্যন্ত এই জায়গায় আর চেঞ্জ হবে না। আই থিঙ্ক চেঞ্জ করলেই বিপদ, কারণ এই দুজন উইঙ্গারই হচ্ছে ইংল্যান্ডকে এখন ম্যাচগুলোতে টিকায় রাখতেছে, এবং এরাই ইংল্যান্ডের মেজর অ্যাটাকিং থ্রেটটা দিচ্ছে। এবং রাইস সাকার সাথে রাইট ব্যাকে জয়েন করে ফেলতেছে, মানে ক্ষেত্র বিশেষে জয়েন করে সেই দিকটাকে একটা ডেপথ দিচ্ছে। আবার গর্ডন একাই হচ্ছে কি রাফিনিয়া স্টাইলে ব্রেক অন করতেছে, এবং বার্সেলোনা আসলে রাফিনিয়াকে মনে হয় সেলই করবে, যার কারণে এই প্লেয়ারটাকে কিনছে। এবং হি ইজ এ স্ট্রাইকার ম্যাটেরিয়াল উইঙ্গার, হি ক্যান অলসো স্কোর গোল। তো এই জায়গাটা থেকে আবার এ হচ্ছে ডিসাইসিভ মোমেন্টের প্লেয়ার, অনেক কুল ভেইন এবং নার্ভ নিয়ে খেলে। এবং মানে মেক্সিকোর বিপক্ষে 3য় গোলের আগে যে চার্জিংটা, এটাও একটা কুল নার্ভ। আবার ধরেন ডিআর কঙ্গোর বিপক্ষে যখন কামব্যাক করে 2টা গোলেই আসলে সে এমন একটা নার্ভ শো করছে যে মানে ওই মেপে ফেলছে যে এখানে স্পেস আছে, এখানে এই ধরনের প্লেয়ার হয় ডিসাইসিভ প্লেয়ার। তো এই জায়গাটাতে ও যখন আসে এবং সাকা যখন ঢুকে, তখন টার্গেটম্যান অপোনেন্ট ভাবে যে হ্যারি কেইন, বাট হ্যারি কেইনেরও সেকেন্ডারি টার্গেট থাকে। ইংল্যান্ডের টার্গেটম্যান কিন্তু চেঞ্জেস হয়েছে, সাকা আর গর্ডন আসার পরে টার্গেটম্যান এখন বেলিংহাম, যে লেট অ্যারাইভ করতেছে। লেট অ্যারাইভ করা প্লেয়াররা হইলো জাস্ট লাইক মেসি। জোন 14তে যেসব প্লেয়ার লেট অ্যারাইভ করে এবং ওই জায়গা থেকে শুট নিয়ে গোল করতে পারে, দে আর লাইক মেসি এবং দে আর ডেডলি। আজকের ম্যাচে বেলিংহাম গোল পাইলে মানে অবাক হওয়ার কিছু নাই। আমরা একটু 2টা ম্যাচের একটু প্রেডিকশন নিয়ে নিতে চাই আপনাদের কাছ থেকে। কে জিততে পারে বলে মনে করছেন হাবিব ভাই প্রথম ম্যাচটাতে? 3য় ম্যাচটা কোয়ার্টার ফাইনাল নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচে প্রথম ম্যাচটাতে যদি হল্যান্ড বক্সে 4টা বল রিসিভ করে, তাহলে আমি আপনাকে বলতে পারি যে সে যেই মুডে আছে 2টা গোল। আর যদি সে বলই রিসিভ করতে না পারে, ইটস ওকে, ফাইন, দ্যাটস গুড ফর ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড জিতবে, মানে হল্যান্ড যাতে বলই না পায়। ওকে, আজিম ভাই? আমার কেন জানি মনে হচ্ছে আজকে খুবই হাই স্কোরিং একটা ম্যাচ হবে। ওকে। এবং আমি এটা যদি স্কোর লাইন 2-3 বা 3-2, 4-3 এরকমও হয়, আমি খুব বেশি একটা অবাক হব না। বাট প্র্যাকটিক্যালি বললে আমার মনে হয় যে ইংল্যান্ড শুড ডেফিনেটলি উইন। ওকে। ইংল্যান্ড পিছিয়ে পড়ে তারপরে একটা হাই স্কোরিং গেম হতে পারে, 3-2 টাইপের কিছু একটা। মোস্ট লাইকলি তাদের পিছিয়ে পড়তে হবে, কারণ যতক্ষণ স্টেলমেট আমার মনে হয় না তারা খুব বেশি চাপ দেবে। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচের আর্জেন্টিনা ইজ উইনিং ইট 2-0। ওকে। আই থিঙ্ক
আমরা ফার্স্ট প্রবাবলি আর্জেন্টিনা ম্যাচ দেখতে যাচ্ছি যেখানে এমিলিয়ানো মার্টিনেজের দরকার পড়বে অ্যান্ড আই এম প্রেডিক্টিং 1-1 ইন রেগুলার টাইম অ্যান্ড ইন এক্সট্রা টাইম ইট গোজ টু পেনাল্টিজ Okay. আর্জেন্টিনা উইন্স ভাই শেষ করতে হবে 3-0 আর্জেন্টিনা 3-0 আর্জেন্টিনা। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আহমেদ বিন পারভেজ, আজিম নওয়াজ খান এবং হাবিবুর রহমান, আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন ওয়ার্ল্ড কাপ কার্নিভেলের আজকের আয়োজন। নিশ্চয়ই খেলার সাথে থাকুন এবং আপনাদের এই সাথে থাকাই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।